একদম ট্রেডিশনাল ভাবে আমের আচার তৈরি করি আমি সবসময়। এইভাবে আমের আচার তৈরি করলে রোদ্রে দেওয়ার কোনো ঝামেলাও থাকবে না, আর একটা আচারও কিন্তু ভাঙবে না। কালারটা যেমন ঠিক থাকবে, খেতেও কিন্তু অনেক মজা হয়। সাথে তো আমার কিছু সিক্রেট মশলা আছে যা কিনা এ পর্যন্ত কেউ দেখায়নি কোনো আচার বানানোর রেসিপিতে। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা অনেকেরই খুব কাজে লাগবে, ভালো লাগবে তোমাদের। তো এখন কিন্তু আমের সিজন, কাঁচা আম কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে। কয়েকদিন গেলেই কিন্তু কাঁচা আমের সিজন শেষ হয়ে যাবে, তখন আবার পাওয়া যাবে দেখা যায় যে ফজলি টাইপের যে আমগুলো সেগুলো, তবে সেগুলো দিয়ে কিন্তু আচার ভালো হয় না। তাই আমের মৌসুম থাকতে থাকতেই কাঁচা আম দিয়ে আমি আচার করে নেব। প্রতি বছরই দেখা যায় আমি 20 কেজি করে আমের আচার তৈরি করি। তো গত বছর বানাইনি, আসলে দেখা যায় একসাথে 20 কেজি আচার করলে সহজে শেষ হয় না। শুধু তো আমি একা খাই না, আমার বোনদের দিই, আমার মাকে দিই, এরপরে দেখা যায় কেউ পাশে আসলে তাদের খেতে দিই। তারপরও না দেখা যায় 2 বছরের মতো চলে যায়। এই কারণে ভেবেছি এবার আর 20 কেজি করবো না, 10 কেজি আমের আচার করবো। কিন্তু আমার বর আবার হাফ কেজি আম কম এনেছে। যাই হোক, এই যে আমগুলো এখন আমি খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি, এরপরে যে এখন কেটে নিব। আর আমি যে প্রসেসে আমের আচার করি, এইভাবে তোমরা যদি আমের আচার করো কোনো রোদে দেওয়ার ঝামেলা থাকবে না, আর একটা আমও নষ্ট হবে না। তবে আম নষ্টের কিছু কারণ থাকে, যেমন চামচ ছাড়া যদি আমরা আচার ব্যবহার করি বা যে হাত দিয়ে আচার খাচ্ছি সে হাত দিয়ে যদি আবার বয়াম থেকে আচারটা তুলে নিই, সেক্ষেত্রে কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 80% থাকে। এছাড়াও দেখা যায় প্লাস্টিকের বয়ামে আচার রাখলেও সেই আচারও বেশি দিন ভালো থাকে না। অবশ্যই আমরা চেষ্টা করব কাঁচের জারে আর কি আমটা রিজার্ভ করার জন্য। আমরা অবশ্য সবাই জানি বাঙালি আচার প্রিয় মানুষ, আমরা কিভাবে আচার তৈরি করতে হয়, কিভাবে আচার সংরক্ষণ করতে হয়। তবে সবার বানানোর প্রসেস কিন্তু একরকম না। আমি অনেক জায়গায় ম্যাক্সিমাম দেখেছি তারা আচার কিভাবে তৈরি করে। তো আমি যেটা ফিল করেছি, আমি দেখেছি আমার আচার বানানোর প্রসেস সম্পূর্ণই ভিন্ন। অনেকের সাথেই মিলবে না, অনেকের সাথে দেখা যায় একটা দুইটা আইটেম মিলতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমার আচারটা সম্পূর্ণ অন্যভাবে আমি তৈরি করে আসছি। আর এই প্রসেসটা আমি শিখেছি আমার মা খালাদের থেকে, আমার নানুদের থেকে। এই যে দেখো, আমি কিন্তু আমগুলো সুন্দর মতো ধুয়ে কেটে নিয়েছি। আর এই যে এই প্রসেসটা কিন্তু অনেকেই করে, আবার অনেকেই করে না। যেহেতু আমের পরিমাণ বেশি তাই আমি 2টা বলে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ করে লবণ দিয়ে এখন একটুখানি টস করে রেখে দেবো। এতে করে কি হবে জানো, আম যে টক থাকে সেই টক রসটা কিন্তু বের হয়ে যাবে। যেহেতু আমি মিষ্টি আচার করব, টক মিষ্টি ঝাল আচার করব, সেক্ষেত্রে কিন্তু টকের পরিমাণটা বেশি হলে চিনির পরিমাণটাও বেশি লাগবে। আর এই লবণ মাখিয়ে যদি এভাবে আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে পারি, তাহলে দেখবে আমটা অনেকটাই নরম হয়ে যাবে। আর আর কি আমের যে একটা টক রস সেটা বের হয়ে যাবে। তো এখন আমি কিছু আম ছিলে নিয়েছি, একদম অল্প করে নিয়েছি। এটা দিয়ে আমি বানাবো বার্মিস আচার। বার্মিস আচার খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি, তবে বাইরের বার্মিস আচার অত একটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। যে কোনো বাইরের খাবারই আসলে ভালো না, আমরা সবাই জানি। তো বাসায় যদি আমরা একটু এভাবে বানিয়ে নিই, এটা স্বাদ, গন্ধ, রং কিন্তু দেখবা বাইরে যে বার্মিস আচার পাওয়া যায় তার চাইতে বহু গুণে ভালো হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম 1.25 কাপ চিনি, আমার আমের পরিমাণ বুঝে। তবে এখানে আর কি আমি দেখেছি চিনির পরিমাণ বেশি দিলে আচারটা অনেকটা চকচকে আর শক্ত হয়। তবে আমি একটু কমই দিয়েছি, কারণ দেখা যায় মিষ্টি অত একটা আর কি খেতে চায় না আমার হাজব্যান্ড বা আমি, এই কারণে একটু কমিয়ে দিলাম। আর এখন সাথে যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতন সিরকা দিয়ে দিব। আর কিচ্ছু দিব না, চিনি দিয়ে সিরকা দিয়ে খুব ভালো মতন মাখিয়ে রেখে দিব। আর অবশ্যই কিন্তু আমটাকে একদম মোটাও না আবার একদম পাতলাও না, মানে চিকন চিকন স্লাইস করে কাটতে হবে। এই যে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কাটতে হবে। আর এখন এটা মেখে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টা রাখলে কোনো সমস্যা নেই, 2 ঘন্টার মতো রাখলে আরও বেশি ভালো হয়। আচার বানানোর মূল প্রসেস এখন হচ্ছে মশলা। তো আমি এখন কিছু মশলা অ্যাড করব আচারে। আমি বাটা মশলাও অ্যাড করব, গুঁড়া মশলাও অ্যাড করব। তোমরা দেখবা অনেকেই কিন্তু শুধু আচারের মধ্যে গুঁড়া মশলাটাই ব্যবহার করে, বাটা মশলা ব্যবহার করে না। এটা হচ্ছে আমার একটা টেকনিক, মানে আমার মায়ের কাছ থেকে শিখেছি। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মেথি, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা, 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচ, আরও দিয়েছি 1 চামচ পরিমাণ রাঁধুনি, যা কিনা কেউ তোমাদের দেখাবে না আর কেউ আচারে ব্যবহার করে কিনা সেটাও আমি জানি না, কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো ওই সবগুলো শস্যদানা আমি কিন্তু ভিজিয়ে রেখে আসছি, কারণ ভিজতে একটু সময় লাগবে মেথিটা, তাহলে পেস্ট করতে ভালো হবে। আর এখন যে মশলাগুলো নিচ্ছি এগুলো হচ্ছে আমি আর কি টালবো।
এখানে আমি নিয়েছি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ মেথি, 2 টেবিল চামচ পরিমাণ জিরা, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা, আরও দিব 4 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, কারণ পাঁচফোড়নের ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। আমের পরিমাণ বুঝে আমি কিন্তু সবগুলো মশলা নিয়েছি। আর এখানে দিয়ে দেবো 5 থেকে 6টা শুকনো মরিচ। আসলে শুকনো মরিচের ঝালটাই আমার কাছে ভালো লাগে, মানে একদম রস শুকনো মরিচের ঝাল। দেখা যায় অনেকেই গুঁড়া মরিচের পরিমাণটা বেশি দেয়, কিন্তু গুঁড়া মরিচ আমার কাছে বেশি দিলে মনে হয় কি বুক গলা জ্বালা করে যখন আর কি আচারটা খেতে যাই। এই কারণে আমি শুকনো মরিচ দিব, মানে শুকনো মরিচের গুঁড়া দিব, সেটা একটু কমিয়ে দিব। তাই শুকনো মরিচটা একটুখানি বাড়িয়ে দিলাম। তবে কেউ চাইলে ঝালের পরিমাণ নিজেদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারে। আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি। তো সব মশলাগুলো আমি পরে একসাথে টেলে নিব। আর এই যে দেখো এই প্রসেসটাও কিন্তু অনেকেই করে না। তো আমি এখানে বেশি করে পানি আর কি ফুটাতে দিয়েছি। যখন পানিটা ফুটে উঠেছে সে পর্যায়ে কিন্তু আমি আমগুলো ঢেলে দিয়েছি। আর অবশ্যই কিন্তু একটা খোলামেলা পাতিলে আমের আচার তৈরি করলে বা আম সিদ্ধ দিলে ভালো হয়, মানে আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আরেক চুলায় আমি আর কি চা বসিয়েছি। আমার ভাইয়ের বউ আসছে, আমার বড় বোন আসছে, তো চাও খাবো। পাউরুটি আনিয়েছি আজকে, যেহেতু আচার করছি বেশি একটা ঝামেলা করলাম না, টোস্টারে শুধু টোস্ট করে নেব। অনেকগুলো ব্রেডে কিন্তু টোস্ট করেছি। আর আমার মেয়ে বানিয়েছে ব্রাউনিটা তোমাদের সাথে ডিটেলস আজকে কিছুই শেয়ার করব না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে কিভাবে ব্রাউনিটা করেছে তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ মজা হয় খেতে। সবাই মিলে আমরা আগে ব্রাউনি খেলাম, এরপর এখন এই যে চা দিয়ে রুটি খেলাম। যত কাজেই থাকুক না কেন, যত কিছুই হয়ে যাক না কেন, দুনিয়া উলট পালট হয়ে গেল, আমাদের কিন্তু চা খাওয়া কমবে না। আমার মনে আছে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও কিন্তু আমরা মগ ভরে ভরে চা খেয়েছি। যাই হোক, চা খেলাম, তারপরে আপা আমার ভাই বউ চলে গেছে। এখন ঘড়িতে রাত 10টা বাজে। তো এই যে আমি যে শুকনো মশলাগুলো একসাথে করে রেখেছিলাম সেগুলো এখন একটু টেলে নিলাম। একদম মিডিয়াম লো আছে কিন্তু মশলাগুলো টালতে হবে, নয়তো আবার পুড়ে যাবে। আর যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন আমি ব্লেন্ড করব। আর ওগুলোর সাথে কিন্তু এখানে আমি আদা রসুন অ্যাড করেছি। এই জিনিসটা কিন্তু অনেকেই দেয় না, তোমরা অনেকের ভিডিও দেখবা। এখন কিন্তু ইউটিউবে সার্চ দিলে এমন কিছু নেই যে দেখা যায় না। তবে কখনোই দেখবা না আমি যে প্রসেসে আচারগুলো আর কি বানাচ্ছি তারা সেভাবে করছে। আর এভাবে আচার করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কোনো ফ্রিজেও রাখতে হয় না, রোদে দেওয়ারও কিন্তু ঝামেলা থাকে না। অনেক বাসা বাড়িতে দেখা যায় রোদ পাওয়া যায় না, আবার ফ্রিজও থাকে না অনেকের। সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু আচারটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি বলবো আর কি কথা দিতে পারে, এই আচারটা খেতে ভীষণ মজা হয়। তো এই যে আমি প্রথমেই সরিষার তেল দিলাম, আর সেই সাথে আমি যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সাথে একদম যে পাঁচফোড়ন ছিল সেটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই আর কি পাঁচফোড়নটা যখন আর কি আমরা আচারটা খেতে যাই দাঁতের ফাঁকে পড়ে, খেতে ভালো লাগে। তো সব মশলা দিয়ে খুব ভালো মতন এখন আমি কষিয়ে নিব। দেখো মশলাটা কষাতে কষাতে অনেকটাই গাঢ় কালার হয়ে গেছে। এক্ষেত্রে এখন আমি যে আমগুলো সিদ্ধ করে আর কি পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমটা আমি সিদ্ধ করেছি কতটুকু পরিমাণ তোমাদের বলছি। ফুটন্ত গরম পানির মধ্যে আমটা ছেড়ে দিয়েছি। আর যখনই একটু বুদবুদ চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আমটা আমি ঝরা দিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আধ ঘন্টার মতো আমটা ঝরিয়ে রাখতে হবে, যেন আমের গায়ে কোনো পানি না থাকে। তো এখন আমি খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া। এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর 1 চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া। আমার কিন্তু আম মাশাল্লাহ দিলে অনেকটা পরিমাণে বেশি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু অনেকে আরও বেশি ব্যবহার করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, কিন্তু আমি অত একটা ব্যবহার করি না। তো যেহেতু আমি আর কি একদম মশলাগুলো ব্লেন্ড করে দিয়েছি, এতেই কিন্তু অনেকটাই কালার চলে আসছে। আর এখানে আমি 2 কেজি চিনি দিয়ে দিলাম, একবারে 2 কেজি চিনি দিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে আবার দেব। তবে যারা একটু মিষ্টি বেশি খেতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। যেহেতু এটা টক মিষ্টি আচার, মানে টকও থাকবে মিষ্টিও থাকবে আবার একটু ঝাল ঝালও থাকবে, সেক্ষেত্রে আমার মনে হয় অত মিষ্টি হলে অত একটা ভালো লাগবে না। তবে যারা আর কি টক খেতে পারে না তারা কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিলে ভালো হয়। তো আমি কিন্তু 2 কেজি চিনি একসাথে দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এরপরে আম দিয়ে দিয়েছি। আম দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করিনি, জাস্ট আমি 15 থেকে 20 মিনিটের মতন লো আঁচে রেখে দিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে কিন্তু দেখো চিনিগুলো গলে অনেকটাই শিরা বের হয়ে গেছে, আর এই শিরাই কিন্তু জাল হতে থাকবে। তো জাল হতে থাকুক। আর আমি কিন্তু নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিয়েছি, কারণ অনেক ময় মশলা আছে, এটা লেগে যেতে পারে। আমি প্রায় 5 মিনিট পর পর একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি, নয়তো দেখা যায় মশলাগুলো লেগে যেত। আর দেখো আধ ঘন্টা পরে আচারের এই লুকটা আসছে। আমার আচার সবসময় কিন্তু একটা ট্রেডিশনাল কালার হয়, অনেকে গুড় দিলে যে কালারটা আসে, আমার কিন্তু চিনি দিয়েই সে কালারটা আলহামদুলিল্লাহ চলে আসে।
তো এখন এই পর্যায়ে আমি যে গুঁড়া মশলাগুলো করে রেখেছিলাম সেখান থেকে এই যে এখানে বড় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। আর যখন আমি আচারটা নামাবো সেক্ষেত্রে আমি তখন আরও গুঁড়া মশলাটা অ্যাড করব। অনেকেই দেখবা 2 দিন ধরে আমের আচার জাল করতে থাকে, তাও কিন্তু এত সুন্দর একটা কালার আসে না। কিন্তু আমারটা কিন্তু দেখো কত সুন্দর কালার চলে আসে। আর যে জিনিসটা আমি সবসময় আমের আচারে ব্যবহার করি সেটা হচ্ছে বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু আমের আচারটা খেতে ভীষণ মজা হয়। আর আমি কিন্তু আমের মধ্যে কোনো আর কি লবণ ব্যবহার করিনি আচারের মধ্যে, যেহেতু আমি আর কি আমটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেজন্যই কোনো লবণ দিইনি, একদম ঠিকঠাক আছে। তো এখানে আমি দিয়ে দিলাম আরও যে আমি মশলাগুলো রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়া মশলা দিয়েছি। তো আমার কাছে 5 ফোড়নের গন্ধ, তারপর হচ্ছে মৌরির গন্ধ খুব ভালো লাগে। দেখো আরও আধ ঘন্টা পরে আমার আচার একদম ফাইনাল রেডি। আর এখন এখানে আমি সিরকা দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতন সিরকা দিয়েছি। আসলে সিরকা দেওয়ার আর কি ক্লিপটা মিস হয়ে গেছে, তাই তোমাদের বলে দিলাম। অবশ্যই কিন্তু সিরকা দিতে হবে, না হলে কিন্তু আমের আচার ভালো থাকবে না। আর বার্মিজ আচার করার জন্য আমি যে আমটা প্রিপারেশন করে রেখেছিলাম এখন সেটা তৈরি করব। দেখো চিনিগুলো গলে কতটা রস বের হয়ে গেছে। তো এই পানির সমেতেই, এগুলো কিন্তু চিনির পানি, একটা ফোঁটাও কিন্তু নর্মাল পানি নেই। তো এই পানির সমেতেই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিব। আর এই আচারটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে খুব মজা। তো এখানে কিন্তু আর কোনো ইনগ্রেডিয়েন্টস তেমন কোনো যাবে না। দেখো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। তো এখানে আমি কালারের জন্য অ্যাড করব একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া, আর দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। যেহেতু কোনো লবণ ব্যবহার করিনি তাই লবণ দিতেই হবে। এইটাও কিন্তু আমার একটা নিজস্ব রেসিপিতে আমি বানিয়েছি। অনেকেই দেখবা শুধু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ব্যবহার করে, কিন্তু আমি যে একটা জিনিস দিলাম সেটার কারণে কিন্তু বার্মিজ আচারটা খেতে ভীষণ মজা হয়। আমি বলবো দোকানের চাইতেও বেশি ভালো লাগে এইভাবে যদি আচারটা তৈরি করা যায়। আরও কিছু জিনিস অ্যাড করব, তো তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু আচারটা চুলায় দিয়ে চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংটা গুছাতে হবে, যেহেতু আমরা চা খাওয়ার পরে আর কি কিছুই সরানো হয়নি। কাপ টাপ নিয়ে রান্নাঘরে চলে আসলাম। টেবিলটা এখন একটু ক্লিন করে নিব, কারণ আচার তৈরি করে কিন্তু আমি টেবিলের উপরে রাখবো। ছেড়ে তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, আবার তো দেখা যায় বয়ামের মধ্যে রাখতে হবে। এখন কিন্তু দেখা যায় সচরাচর আমি কাজগুলো মানে এই যে মোছামাছির কাজগুলো রাতের দিকেই করে থাকি। এতে করে কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠলে একদম নিট অ্যান্ড ক্লিন আমি টেবিলটা দেখতে পারি। আর থালা বাসনও কিন্তু আমি রাতের বেলায় ধুয়ে রাখি, আগে জমিয়ে রাখতাম। এখন যেহেতু খালাকে দিয়ে আমি থালা বাসন ধোয়াই না, শুধু ঘরটা মোছাই, এই কারণে কিন্তু আমি এখন আর কি সাথের কাজগুলো সাথে সাথে করে ফেলি। এভাবে কাজের রুটিনটা আর কি চেঞ্জ করার ফলে কিন্তু আমার জন্য অনেক আর কি সুবিধাই হয়েছে। দেখা যায় যখন খালাদের দিয়ে থালা বাসন ধোয়াতাম ঠিক মতন তাদের ধোয়া আমার পরিষ্কার লাগতো না, ভালো লাগতো না। আবার দেখা যায় থালা বাসন অনেকটাই জমিয়ে রাখতে হতো, একদম রান্নাঘর আর কি ডাইনিং টেবিল মেসি হয়ে থাকতো। তো এই কারণে বাধ্য হয়ে ভাবলাম যে না থাক, একটু কষ্ট হলেও নিজের কাজ নিজে করে ফেলবো। আর এখন কিন্তু সব কাজ আমি রাত্রে গুছিয়ে রেখে দিই, থালা বাসনগুলো রাত্রে ক্লিন করে নিই। এতে করে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠলে একদম পুরো ফ্রেশ দেখতে পারি আমার রান্নাঘর, আমার টেবিল, মোটেই আর কি অন্যরকম ভালো লাগে। আর রাতের বেলা নাকি থালা বাসন আসলে জমিয়ে রাখা উচিত না, এটা নাকি সংসারের জন্য অনেকটাই অমঙ্গল হয়। তাই চেষ্টা করি এখন থেকে আর কি ম্যাক্সিমাম টাইমে রাতের থালা বাসন রাতে ধুয়ে ফেলতে, তারপর হচ্ছে ঘরটা একটু গুছিয়ে ঘুমাতে। তো সকালবেলা কিন্তু খুব সুন্দর একটা ক্লিন আমি আর কি আমার ঘরটাকে দেখতে পাই। তো সে ঘরটা গুছিয়ে চলে আসলাম, আর কি টেবিলটা গুছিয়েছি। আর এই যে এখন এখানে আচারের মধ্যে আমি যে আর কি 5 ফোড়নটা তৈরি করেছিলাম সেই 5 ফোড়ন থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করছি চিলি ফ্লেক্স। চাইলে চিলি ফ্লেক্সটা ঘরে তৈরি করে দেওয়া যেত, যেমন শুকনো মরিচ একটুখানি টেলে ক্রাশ করে দিলে আর কি হয়ে যেত। তো আমার ঘরে কেনা চিলি ফ্লেক্স ছিল তাই কেনাটাই দিলাম। আর ঝাল হলে কিন্তু এই আচারটা খেতে একটু বেশি ভালো লাগে, একটু ঝাল থাকবে, একটু মিষ্টি থাকবে, একটু টক থাকবে। তো দেখো আমের আচারগুলো কিন্তু আমার একটা ফোঁটাও ভাঙে নাই, প্রতিটা আমে কিন্তু যেমন দিয়েছিলাম তেমনই আছে। তবে যদি আমি চিনির পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে দিতাম তাহলে আরেকটুখানি একদম ক্রিস্টাল ক্লিয়ার হতো। তো যাই হোক, আমার কাছে এই মিষ্টিটাই একদম ঠিক লাগছে। আর একদম দেখো শুকিয়ে ফেলেছি, যখন শিরাটা একদম মাখা মাখা হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটুখানি চেক করলাম। তো চেক করার পরে আর কি টেস্টটা চেক করার পরে আমি যেটা বুঝলাম যে বিট লবণের পরিমাণটা আর একটুখানি বেশি লাগবে। তো তোমাদের আমি বলেছিলাম না, এখানে আমি একটা জিনিস বেশি দিয়েছি, সেটা হচ্ছে বিট লবণ। অনেকেই কিন্তু দেখবে বিট লবণটা ব্যবহার করে না, আর হয়তো বা তারা করলেও কখনো আর কি দেখায় না। তো আমি ব্যবহার করি, আর ব্যবহার করে আমার কাছে খুব ভালো একটা রেজাল্ট আসছে। এই কারণে তোমাদের আমি বলে দিলাম। দেখো কালারটা কত সুন্দর আসছে। তো এখন আমি কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছি। আর আমি কিন্তু টেবিলের উপরে ফ্যানের বাতাসে প্রায় 1 ঘন্টার মতন রেখে ঠান্ডা করেছি। তো এখন আমি বয়ামে ভরে নিব। আর তোমাদের আমি একটুখানি তুলে দেখাচ্ছি। দেখো আমের আচার একটাও কিন্তু আমার ভাঙেনি, মানে টক মিষ্টি আচারটা।
মানে যেভাবে আমি দিয়েছিলাম সেভাবে আছে। এটার কারণ হচ্ছে কি জানো, এই যে বড় হাঁড়িতে যে আমি বানিয়েছি মূলত কিন্তু এই কারণেই। আর নাড়াচাড়া করার ক্ষেত্রেও কিন্তু সাবধানে আমি নাড়াচাড়া করেছিলাম। আবার পাতিলের তলায় আমি একটা মোটা তাওয়া দিয়ে রেখেছিলাম। এক্ষেত্রে কিন্তু আমার আমের আচারগুলো তলানিতেও লেগে যায়নি, আবার আমের আচারগুলো ভেঙেও যায়নি। তো এখন আমি কাচের বয়ামে আচারগুলো রেখে দিব। আর আমি কিন্তু বয়ামগুলো ভালো মতন ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি, যেন বয়ামের গায়ে কোনো পানি না থাকে। তবে ভালো হতো বেশি যদি বয়ামগুলো আমি আর কি রোদে শুকিয়ে নিতে পারতাম। তো রাত্রেবেলা যেহেতু আচার বানাচ্ছি আর রাত্রেবেলায় আমি বয়ামে ভরে নিচ্ছি, রোদ পাবো আর কোথায়। তো এভাবেও কিন্তু রাখলে কোনো সমস্যা হয় না। আসলে আমার বাসা বাড়িতে তেমন রোদ পাওয়া যায় না কোনো বাসার মধ্যেই, রোদ্রে দিতে গেলে ছাদে যেতে হবে। আর তোমরা চাইলে কিন্তু এই অবস্থায়ও রোদ্রে দিতে পারো, যদি মনে করো যে অনেকের মনে সন্দেহ থাকে না যে রোদ্রে দিতে পারলাম না আচারটা ভালো থাকবে কিনা। অবশ্যই কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, আমি যেভাবে তৈরি করলাম এইভাবে আচার বানালে ভালো থাকবে। তারপরে তোমাদের মনের সন্তুষ্টির জন্য এইভাবে কিন্তু আচারটা তোমরা রোদ্রে দিতে পারো। তো কারো বাসার কাছে যদি জানালার কাছে রোদ থাকে সেখানেও কিন্তু বয়ামগুলো রেখে দেওয়া যায়, আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই যে আমার বার্মিস আচার আমি এক পিস নিয়ে খেয়ে দেখলাম, এটা টেস্ট মাশাআল্লাহ খুব ভালো আসে। তো আমি ছোট ছোট দুইটা বয়ামের মধ্যে রেখে দিব, বড় বয়ামে রাখবো না, কারণ দেখা যায় একটা তুলে রাখবো একটু হাতের কাছ থেকে দূরে রাখবো আর একটা হাতের কাছেই রাখবো, যেন ধীরে সুস্থে খাওয়া হয়। আসলে আচার জিনিসটা তো আর একা খাওয়ার জন্য না, এতগুলো জিনিস বানিয়েছি সবাইকে নিয়েই খাবো। যারা আসবে বাসায় তাদেরকেও দিব, তারপর হচ্ছে আমার বোনদের দিব, সাথে তো আমরা ঘরের লোকেরা খাবই। তবে আমি একটা সত্যি কথা বলি, আমার কাছে না এই আচারটা আর কি খিচুড়ি বা পোলাও এগুলো দিয়ে খেতে না ভালো লাগে। মাঝে মাঝে তো দেখা যায় আমি পরোটার সাথে যে সবজিটা খাই সেটার সাথে মিশিয়েও খাই। তো তোমরা কে কে আছো যে পোলাও বা পরোটার সাথে আচার খাও? না খেলে একবার খেয়ে দেখবা, দেখবা খেতে ভীষণ মজা লাগে। আর বয়ামে ভরার পরে দেখো আচারগুলো আরও বেশি সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কোন আচারটা বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।